হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো আজ আমি বিগত ভিডিওগুলোর যেগুলো 25 এবং 26 সালে এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই রকম কিছু ভিডিও আমি উপস্থাপন করছি। এর আগেও প্রথম ভিডিও করেছি, যাই হোক তোমাদের কাছ থেকে আমি ফিডব্যাক খুব ভালোই পেয়েছি। তো তারই ভিত্তিতে আমি এই দ্বিতীয় ভিডিওটি নিয়ে এবং তথ্য সমৃদ্ধ বেশ কিছু তথ্য আমি উপস্থাপন করব। তো আশা করি ভালো লাগবে আগের ভিডিওটার মতোই, এবং আমি চাইবো যে তোমাদের অতি অবশ্যই সামনে যে এসএলএসটি হিস্ট্রি যেটি আমাদের 25-এর শেষের দিকে বা 26-এর প্রথমের দিকে হবে টিজিটি এবং পিজিটি, তার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে ভেবে নিই আমি সেই ভিডিওগুলোর মতোই বেশ কিছু ভিডিও তোমাদের সামনে উপস্থাপনের একটা সিরিজ তৈরি করছি। তো আজকে তার দ্বিতীয় ভিডিও। যাই হোক, আশা করি তোমরা খুবই উপকৃত হচ্ছ এবং হবে এই আশা রেখেই আমি ভিডিও করছি আর কি। তো আজকের প্রথম ভিডিও, যে আজকের যে ভিডিও তাতে যে প্রশ্নগুলি আছে তার মধ্যে বেশ কিছু তথ্য তোমরা পেয়ে যাবে মনে করি আমি। তো আজকের প্রথম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জ কবে গড়ে উঠেছিল সেটা আগে বলে দিই। না, সম্মিলিত জাতিপুঞ্জ 1945 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল, যেটিকে আমরা ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বলি। গোটা বিশ্বের যে শান্তির বাতাবরণ এবং স্থিতাবস্থা বজায় রাখার জন্য এই সংগঠনটি গড়ে উঠেছে। বর্তমানে এই সংগঠনটি বিশেষভাবে কাজ করে চলেছে। বিশেষ করে কোনো দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ যখন হয় বা শান্তির বাতাবরণ গড়ে তোলা, সেই কাজটি দেখভালের কাজ গোটা বিশ্বের পক্ষে করে থাকে এই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনও। তো সম্মিলিত জাতিপুঞ্জ কবে গড়ে উঠেছিল? না, 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তাহলে এই প্রশ্নের যে প্রথম মহাসচিব ছিলেন তিনি ছিলেন ট্রিগভি লি। তিনি তথ্য হিসাবে যেটা দেখানো হচ্ছে যে তিনি ছিলেন নরওয়ে দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রথম জাতিপুঞ্জের মহাসচিব। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেছিলেন? উত্তর, আর্করাইট। আর্করাইট সম্পর্কে তথ্য কি? না, 1769 খ্রিস্টাব্দে আবিষ্কৃত এক ধরনের জল শক্তি চালিত কাপড় বোনার যে যন্ত্র, সেটি হচ্ছে ওয়াটার ফ্রেম। পরের প্রশ্ন, ম্যাজিনো লাইন কি? উত্তর, জার্মানির আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স তার সীমান্তে যে দুর্গ রক্ষা প্রাচীর গড়ে তুলেছিলেন তাকে ম্যাজিনো লাইন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, মিউনিক চুক্তি কবে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিউনিক চুক্তি 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। কেমন? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে অবস্থাতে 1939 খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এ সম্পর্কিত তথ্য বিশেষভাবে উল্লেখযোগ্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের এবং জার্মানির একনায়ক হিটলার ও ইতালির একনায়ক বেনিটো মুসোলিনির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছিল, মিউনিক চুক্তি। পরের প্রশ্ন, কান্ডারি বিদায় ঘটনাটি কিভাবে তোমরা উপস্থাপন করবে বা কান্ডারি বিদায় ঘটনার কান্ডারি কে ছিলেন? উত্তর, জার্মানির চ্যান্সেলর বিসমার্ক। আমাদের দেশে প্রধানমন্ত্রীকে পিএম বলা হয় বা প্রধানমন্ত্রী, সেরকম জার্মানির প্রধানমন্ত্রীকে চ্যান্সেলর বলা হতো। তো সেই কান্ডারি বিদায়ের যে কান্ডারি ছিলেন তিনি হচ্ছেন অটো ভন বিসমার্ক। কেমন? তো তার সম্পর্কিত কিছু তথ্য। না, জার্মানিতে 1860 থেকে 1890 পর্যন্ত বিসমার্ক ছিলেন সর্বময় কর্তা, এবং 1890 খ্রিস্টাব্দে জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিসমার্ককে প্রধানমন্ত্রীর পদ থেকে চ্যুত করেন, এবং তাই এই ঘটনাকে ড্রপিং অব দ্য পাইলট বা কান্ডারি বিদায় নামে উল্লেখ করা হয়ে থাকে। তো প্রসঙ্গত বলে রাখি, 1860 থেকে 1890 দশকে বিসমার্ক জার্মানিকে একটা পরিতৃপ্ত দেশের পর্যায়ে উন্নীত করেছিলেন। সেই জন্য 1864 খ্রিস্টাব্দে ডেনদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করেছিলেন, এবং 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করে প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করে তো বিসমার্ক তার সেনাবাহিনী নিয়ে জয় করার ফলে জার্মানির আয়তন এবং আকার অনেকটাই বেড়ে গিয়েছিল এবং তার অর্থনীতি অনেকটা চরম সীমায় পৌঁছেছিল। কিন্তু সেই কথা না মনে রেখে কাইজার দ্বিতীয় উইলিয়াম তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী পদ থেকে চ্যুত করেছিলেন। সেই জন্য এটাকে ড্রপিং অব দ্য পাইলট বা কান্ডারি বিদায় বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, প্রথম বলকান যুদ্ধ কবে হয়েছিল? উত্তর,
1912 খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধ হয়েছিল। এই সম্পর্কিত তথ্য কি না, এই যুদ্ধে একদিকে ছিল গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া এবং মন্টিনেগ্রো এবং অপরদিকে ছিল তুরস্ক। তুরস্ক এই 1912 খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধে পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন, ইস্ক্রা ইস্ক্রা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, ইস্ক্রা বা স্ফুলিঙ্গ এই যে পত্রিকাটা, এর সম্পাদক ছিলেন লেনিন। কেমন? তো এই সম্পর্কিত তথ্য কি আছে না, রাশিয়ার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন লেনিন। তার পুরো নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। কেমন? পরের প্রশ্ন, কার্বোনারি কি? উত্তর, ইতালির একটি গুপ্ত বিপ্লবী সংগঠন ছিল কার্বোনারি। এ সম্পর্কিত তথ্য কি আছে না, 1830-এর দশকে জোসে ম্যাসিনি, 1831-32-এ জোসে ম্যাসিনি এই কার্বোনারি সংগঠনটি গড়ে তুলেছিলেন। কার্বোনারি কথার অর্থ হলো জ্বলন্ত অঙ্গারবাহী। পরের প্রশ্ন, ইউরোপে শক্তি সমবায়ে মোট কতগুলি সম্মেলন হয়েছিল এবং কি কি? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মোটামুটি যে কোনো এসএলএসটির পরীক্ষায় অবশ্যই থাকে এবং ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওইদিক করে একটা হলেও এখানটা থেকে প্রশ্ন থাকে। তো সেই হিসেবে বলছি, অতি অবশ্যই ভিউয়ার্স তোমরা অতি অবশ্যই এই জায়গাটা একটু খেয়াল রাখবে। তো প্রথম অধিবেশন সম্মেলন হয়েছিল এক্স লা স্যাপেল বা আই লা স্যাপেলে, যেটি হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। তো এই যে সম্মেলন, ইউরোপীয় শক্তি সমবায়ের যে সম্মেলন, তার প্রসঙ্গে একটু বলে রাখি, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের পর ফ্রান্সের নেপোলিয়নের পতনের পর সেখানে ফ্রান্সের যে ক্ষমতা সেইটাকে মানে খুব দুর্বল করে দেওয়ার জন্য ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া একত্রিত হয়ে শক্তি সমবায় গড়ে তুলেছিলেন এবং এই শক্তির সমবায় ফ্রান্সকে চারদিক দিয়ে মালার আকারে সেনাবাহিনী দিয়ে দুর্বল করে এক একটা করে দুর্গ গড়ে তুলে তারা তাদেরকে শক্তিশালী করে রেখে ফ্রান্সকে দুর্বল করার জন্যই এই শক্তি সমবায়টা গড়ে তুলেছিলেন। তাহলে এর প্রথম অধিবেশন বা সম্মেলন হয়েছিল এক্স লা স্যাপেল বা আই লা স্যাপেলে 1818 খ্রিস্টাব্দে। দ্বিতীয় অধিবেশন হয়েছিল ট্রপোতে 1820 খ্রিস্টাব্দে। তৃতীয় সম্মেলন হয়েছিল লাইব্যাকেতে 1821 খ্রিস্টাব্দে। চতুর্থ সম্মেলন হয়েছিল ভেরোনাতে 1822 খ্রিস্টাব্দে এবং পঞ্চম সম্মেলন হয়েছিল সেন্ট পিটার্সবার্গে 1825 খ্রিস্টাব্দে। তারপরে আস্তে আস্তে শক্তি সমবায়ের ক্ষমতা দুর্বল হতে থাকে। পরের প্রশ্ন, আইন সংহিতা কে রচনা করেন? উত্তর, নেপোলিয়ন বোনাপার্ট আইন সংহিতা রচনা করেছিলেন, যেটি কোড নেপোলিয়ন নামে পরিচিত ছিল। এ সম্পর্কিত তথ্য কী আছে না, আইন সংহিতা বা কোড নেপোলিয়নে বিধির সংখ্যা ছিল 2287টি। তো উল্লেখ করে রাখি, নেপোলিয়ন বোনাপার্ট এই আইন সংহিতাটা রোমের যে জাস্টিন আইন, তো সেই তার আইনকে অনুকরণ করে করেছিল। সেই জন্যই নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়ে থাকে। তারপরে প্রশ্ন, টাইথ কি? তো টাইথ হলো ফরাসি আইন অনুসারে চার্চ গির্জাকে দেয়া ধর্মকর, যা টাইথ নামে পরিচিত ছিল। তো এই টাইথ ছিল ফ্রান্সের একটা প্রত্যক্ষ কর। পরের, মোনালিসার চিত্রটি কি অঙ্কন করেছিলেন? মোনালিসার চিত্রটি অঙ্কন করেছিলেন বিখ্যাত ভাস্কর্য শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তারপরে ডিভাইডেড ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তথ্য, রাজেন্দ্র প্রসাদ সম্পর্কিত তথ্য হচ্ছে তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, আর সেই সঙ্গে সঙ্গে তিনি ছিলেন বিহার রাজ্যের মানুষ ছিলেন। পরে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট হয়েছিল। তো এই ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কিত বলে রাখি, ভারত ছাড়ো আন্দোলন যখন হতে থাকে সেই সময় 9ই আগস্ট সকালে গান্ধীজি এবং প্রথম শ্রেণীর যে নেতারা ছিলেন তাদেরকে ব্রিটিশ সরকার ধরে ফেলে, যার ফলে 9ই আগস্ট মহিলারা এবং জয়প্রকাশ নারায়ণ এবং রাম মনোহর লোহিয়া, আচার্য নরেন্দ্র দেব প্রমুখ সোশ্যালিস্ট পার্টির লোকেরা ভারত ছাড়ো আন্দোলনটাকে পরিচালনা করতে থাকে। পরের প্রশ্ন, সলবায়ের সন্ধি কবে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1882 খ্রিস্টাব্দে এই সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং সলবায়ের সন্ধি সম্পর্কিত যে তথ্য, ইংরেজ এবং মারাঠাদের মধ্যে হয়েছিল এই সলবায়ের সন্ধি এবং এতে ইংরেজরা জয়লাভ করে প্রচুর উপকৃত হয়েছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কবে গড়ে উঠেছিল? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1907 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এবং এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ সম্পর্কিত বেশ তথ্য রয়েছে,
বিখ্যাত বিপ্লবী তারকনাথ দাস এবং তার সহযোগীরা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেছিলেন। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এবং এ সম্পর্কিত তথ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে এটি গড়ে তোলা হয়েছিল এবং এর প্রথম সভাপতি ছিলেন প্রমোদনাথ মিত্র। এটাই বেশি চাকরিতে পড়ে যে এই অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হচ্ছে প্রমোদনাথ মিত্র। এখানে লাঠি খেলা এবং শরীরচর্চার মাধ্যমে গোপনে বিপ্লবীদের কর্মপন্থা পরিচালিত হতো, অবশ্যই গোপনে হতো এটা। পরের প্রশ্ন, কে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, স্বামী শ্রদ্ধানন্দ গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এ সম্পর্কিত কী তথ্য আছে না 1902 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের হরিদ্বারে এই গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল। পরের প্রশ্ন, দস্তক কী না দস্তক কথার অর্থ হলো ছাড়পত্র বা মার্জনাপত্র। তো 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলায় বাণিজ্যের জন্য বিনা শুল্কে যে বাণিজ্য করার জন্য দস্তক দিয়েছিলেন, কিন্তু কোম্পানির কর্মচারীরা দেখা যায় কি ব্যক্তিগত বাণিজ্যে এই দস্তকের অপব্যবহার করতে থাকে, ফলে মীর কাসিম এই দস্তক প্রথার অবসান ঘটিয়েছিলেন। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে হয়েছিল? পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে এবং এই সম্পর্কিত তথ্য হচ্ছে ঔরঙ্গজেবের সেনাপতি জয়সিংহ এবং দিলির খাঁর সাথে পুরন্দরের যুদ্ধে পরাজিত হয়ে শিবাজি এই সন্ধি করতে বাধ্য হয়েছিলেন। তারপরে পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? তো ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। পরের প্রশ্ন, নূরজাহান কে ছিলেন? উত্তর, নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নেসা এবং জাহাঙ্গীর বিবাহ করার সময় তার নাম দেন নূরজাহান এবং এই নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো। এর পরের প্রশ্ন 23 নম্বরের, আবুল ফজল কে ছিলেন? উত্তর, আবুল ফজল ছিলেন আকবরের সভাসদ এবং বন্ধু বা মিত্র এবং তার সম্পর্কিত তথ্য হচ্ছে আবুল ফজলের রচনা করেছিলেন আইনি আকবরী এবং আকবরনামা নামক দুখানি গ্রন্থ আবুল ফজলের রচনা। পরের প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? উত্তর, শেরশাহের প্রধান সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর, কৃষ্ণদেব রায়। তার সম্পর্কিত তথ্য, তিনি ছিলেন তুলুপ বংশের শাসক এবং হাজারো বিঠলস্বামী মন্দির এবং হাজারা মন্দির এই কৃষ্ণদেব রায়ের সময় অতি অবশ্যই গড়ে উঠেছিল এবং তিনি হাম্পিতে তার রাজধানী নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, কোন সুলতানি শাসকের দ্বারা তাম্রমুদ্রা প্রবর্তিত হয়েছিল? উত্তর, মোহাম্মদ বিন তুগলকের দ্বারা তাম্রমুদ্রা প্রবর্তিত হয়েছিল। সে সময় সারা বিশ্বে রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রার বা স্বর্ণের সংকট দেখা দিয়ে তিনি বাধ্য হয়েছিলেন তাম্রমুদ্রার প্রবর্তন করতে, কিন্তু সেই মুদ্রা যে জাল হয়ে যাবে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সেরকম না ব্যবস্থা করার জন্য এই ব্যবস্থা তার অতি অবশ্যই অচিরেই ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে ভারতের রেশনিং ব্যবস্থার জনক কে ছিলেন? উত্তর, সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন ভারতের রেশনিং ব্যবস্থার জনক। এ সম্পর্কিত তথ্য, তিনি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি সিকান্দার-ই-সানি অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার এই উপাধি গ্রহণ করেছিলেন, কিন্তু দিল্লির কোতোয়াল আলাউল মুলক তাকে এই যুদ্ধের নেশা থেকে বিরত থাকতে সাহায্য করেছিলেন। তারপরে প্রশ্ন, পদ্মাবত কাব্যগ্রন্থ বা পদ্মাবত কাব্যগ্রন্থ কে রচনা করেন? উত্তর, পদ্মাবত বা পদ্মাবত কাব্য রচনা করেছিলেন মোহাম্মদ জায়সি। এ সম্পর্কিত কী তথ্য আছে না মেবারের রানা রতন সিংয়ের পত্নী অপরূপা সুন্দরী ছিলেন এবং তাকে পাওয়ার জন্যই আলাউদ্দিন খলজি মেবার আক্রমণ করেছিলেন। তো আমি যখন রাজস্থান গিয়েছিলাম এখানেতে দেখে এসেছিলাম এই পদ্মাবত যে ঘটনাটা, সেটা চিতর মেবারের যে চিতর প্রদেশ সেখানেতেই অতি অবশ্যই পদ্মাবত এর তথ্যগুলো এখনও সেখানে সাজানো আছে। পরের 29 প্রশ্ন, তগরিল খাঁ কে ছিলেন? উত্তর, সুলতানি যুগে বাংলার সুলতান ছিলেন তগরিল খাঁ। তো এই সম্পর্কিত তথ্য কি না দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকালে বাংলার যে বিদ্রোহী সুলতান তিনি ছিলেন তগরিল খাঁ। তিনি নিজেকে স্বাধীন ঘোষণা করলে বলবন বাংলা আক্রমণ করে এবং তার সেনাবাহিনী নিয়ে তাকে পরাজিত ও নিহত করেন। কেমন? পরের প্রশ্ন, দায়ভাগ গ্রন্থের রচয়িতা কে? তো দায়ভাগ গ্রন্থের রচয়িতা হচ্ছে জিমুদ্বাহন। আর এই সম্পর্কিত তথ্য হচ্ছে এই গ্রন্থে অর্থাৎ দায়ভাগ গ্রন্থেতে স্বামীর সম্পত্তিতে
বিধবা স্ত্রী, পুত্র এবং কন্যাদের অধিকার স্বীকৃত হয়েছে। এবং এই যে ব্যবস্থাটা, এটা আমাদের বাংলা এবং আসামে এই নিয়ম প্রচলিত আছে। আরেকটা হচ্ছে মিত্রাক্ষরা গ্রন্থ আছে, দায়ভাগ হচ্ছে পূর্ব ভারত। আর মিত্রাক্ষরা বলে একটা গ্রন্থ আছে, সেখানে বিজ্ঞানেশ্বরের রচনা। দায়ভাগ হচ্ছে জিমুদ্বাহনের রচনা। আর মিত্রাক্ষরা একটা গ্রন্থ, তার রচিত হচ্ছে বিজ্ঞানেশ্বর। সেই গ্রন্থেতে বলা হয়েছে যে যখনই কোনো পুত্র বা সন্তান জন্মগ্রহণ করবে তখনই সে তার পিতার সম্পত্তির অধিকারী হবে। এবং এটি উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু আর বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে এই ব্যবস্থাটা প্রচলিত আছে। সেটা হচ্ছে বিজ্ঞানেশ্বরের রচনা মিত্রাক্ষরা নামক গ্রন্থ থেকে। তো যাই হোক, পরে প্রশ্ন, দণ্ড সমতা বলতে কী বোঝো? মহামতি অশোক প্রশাসনিক ঐক্য গড়ে তোলার জন্য দণ্ড সমতা যে নীতি তার প্রবর্তন করেছিলেন। এই দণ্ড সমতা বলতে বোঝায় সম অপরাধের জন্য ধনী দরিদ্র সকল মানুষের একই প্রকার দণ্ড বা শাস্তি দানের ব্যবস্থা করেন। ধরো কেউ একজন ধনী পরিবারের লোক, সে যখন অন্যের টাকা চুরি করে তার যেমন শাস্তির ব্যবস্থা করা হয়, এবং একটা দরিদ্র মানুষ যদি কারো ফসল চুরি করে তার যে শাস্তি, সেই সম অপরাধের জন্য সকলের জন্য একই শাস্তি দানের প্রথা প্রচলিত ছিল। পরে প্রশ্ন, পাটলিপুত্র নগরীকে নির্মাণ করেন? উত্তর, পাটলিপুত্র নগরীর নির্মাণ করেছিলেন অজাতশত্রুর পুত্র উদয়ন, এবং এই নগরীর পত্তন করেছিলেন। আর এই সম্পর্কিত তথ্য কি না, পাটলিপুত্রের আগের নাম ছিল কুসুমপুর, বর্তমানে তার নাম হচ্ছে পাটনা। তো আশা করি তোমাদের অনেকটাই উপকার হলো, এবং এর পরের আমি পার্ট 3 নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আর আশা করি এখন গরমের দিন, অতি অবশ্যই তোমরা সুস্থ স্বাভাবিক থাকার চেষ্টা করবে এবং বেশি করে জল খাবে।